হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে কিনা সেটা আমরা প্রমাণ করব। দেখো লেখা আছে অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তু। অবাধে পতনশীল বস্তুটা কীরকম জিনিস? ধরো একটা বস্তু উপরে নিয়ে গেছি, বস্তুটা আমি ফেলে দেব। যদি ওই বস্তুটার উপর কোনো বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয়, কেমন বল, ওই বস্তুটার উপর যদি কোনো ঘর্ষণ বল, কোনো অপচয় সৃষ্টিকারী বল এই বস্তুটার উপর যদি প্রযুক্ত না হয়, তাহলে এই বস্তুটার মোট শক্তি সংরক্ষিত থাকবে। মানে কি, ঘর্ষণ বল বা কোনো অপচয় সৃষ্টিকারী বলের দ্বারা এই বস্তুটার যদি শক্তির অপচয় না হয়, তাহলে কি হবে, এই বস্তুটার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে। তাহলে কি বলো, যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে। যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি ধরো ই দিয়ে লিখি। যান্ত্রিক শক্তি মানে কোনো বস্তুর স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। ধরো বস্তুর গতিশক্তি ই কে আর স্থিতিশক্তি পোটেনশিয়াল ইপি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ধ্রুবক থাকবে। তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষণটা কী জিনিস? কোনো বস্তুর উপর ঘর্ষণ বা অন্যান্য অপচয় সৃষ্টিকারী বল দ্বারা যদি না থাকে, তাহলে বা অন্য অপচয় সৃষ্টিকারী যদি বল না থাকে, তাহলে কোনো যদি শক্তির অপচয় যদি না হয়, তাহলে মোট শক্তি সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে যান্ত্রিক শক্তি, অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সংরক্ষণের নীতি। অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তু, ধরো উপর থেকে কোনো বস্তু আমি ফেলে দেবো, তাহলে তার শক্তিটা আমরা ক্যালকুলেট করব। মানে এই যে অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তিটি ধ্রুবক থাকছে, সেটা আমরা প্রমাণ করব। কি বললাম? ধরো এখানে এম ভরের একটা বস্তু রয়েছে, এম ভরের একটা বস্তু স্থির অবস্থায় রয়েছে। এবার উপর থেকে আমি নিচে ফেলে দিলাম। ধরো এটা ধরলাম, এটাকে তো হচ্ছে নির্দেশ তল, এটাকে লিখলাম কি নির্দেশ তল। তাই নির্দেশ তলের সাপেক্ষে বা নির্দেশ তল থেকে এ বিন্দুতে এম ভরের বস্তুটা রয়েছে, সেই বস্তুটা আস্তে আস্তে আমি নিচের দিকে ফেলছি। তাহলে এম ভরের বস্তু নির্দেশ তল থেকে আমি ধরলাম এই উচ্চতায় রয়েছে, বোঝা গেল? তাহলে এর নিচের দিকে ফেলে দিয়েছি, তাহলে আমরা তিনটে বিন্দুতে আমরা মোট শক্তি ক্যালকুলেট করব। এ বিন্দুতে ধরো এই বস্তুটা যখন বি বিন্দুতে এসছে তখন ক্যালকুলেট করব, ঠিক পড়ার আগের মুহূর্তে আমরা সি বিন্দুতে আমরা মোট শক্তিটা ক্যালকুলেট করব। তাহলে এম ভরের বস্তু নির্দেশ তল থেকে এই উচ্চতায় উপরে রয়েছে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি আমরা ক্যালকুলেট করতে চলেছি এ বিন্দুতে। তাহলে এখন তোমরা দেখো এ বিন্দুতে এম ভরের বস্তুটা কেমন অবস্থা রয়েছে? স্থির অবস্থায় রয়েছে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি মানে কি? স্থিতিশক্তি প্লাস মোট গতিশক্তি আমরা ক্যালকুলেট করব। তাহলে এ বিন্দুতে যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে, তাহলে বস্তুটার বেগ কত? এ বিন্দুতে বস্তুটির বেগ 0, মানে স্থির অবস্থা রয়েছে। তাহলে এ বিন্দুতে বস্তুটার গতিশক্তি কত হবে? এ বিন্দুতে বস্তুটার গতিশক্তি কাইনেটিক এনার্জি ই কে ফর্মুলা কি ছিল? হাফ এম ভি স্কোয়ার। ভি ভ্যালু 0, তাহলে গতিশক্তির ভ্যালু 0। সিমিলারলি কী বের করবো? এ বিন্দুটি বস্তুটার কি স্থিতিশক্তি ক্যালকুলেট করব। এই বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি ই পি। তাহলে এ বিন্দুতে বস্তু এম ভরের বস্তু রয়েছে কত উচ্চতায়? এই উচ্চতা রয়েছে।
তাহলে স্থিতিশক্তির ফর্মুলা আমরা জানি এম জি এইচ। তাহলে এ বিন্দুতে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস স্থিতিশক্তি কে প্লাস এপি 0 প্লাস এম জি এইচ। মোট শক্তি বেরোলো এম জি এইচ, আমি লিখলাম এই দিয়ে মোট যান্ত্রিক শক্তি বেরিয়েছে এম জি এইচ। ঠিক সিমিলারলি এবার আস্তে আস্তে আমি বস্তুটা ফেলতে শুরু করেছি। ধরো বস্তুটা এখান থেকে এক্স দূরে নিচে নেমেছে, বি বিন্দুতে পৌঁছেছে। বি বিন্দুতে আমরা কী করব, বস্তুটার গতি শক্তি ক্যালকুলেট করব এবং স্থিতিশক্তি ক্যালকুলেট করবো। তার মানে কি বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি আমরা ক্যালকুলেট করব বি বিন্দুতে। তাহলে খেয়াল করো আস্তে আস্তে যখন বস্তুটা নামছে তখন এখন কিন্তু বস্তুর গতিশক্তিও থাকবে, স্থিতিশক্তিও থাকবে। তাহলে বি বিন্দুতে প্রথমে বের করে ফেলি স্থিতিশক্তি। বি বিন্দুতে স্থিতিশক্তি কত, ইপিটা ফর্মুলা ছিল এম জি ইন্টু উচ্চতা। কত উচ্চতা রয়েছে দেখো, নির্দেশ স্থল থেকে এই উচ্চতা এইচ মাইনাস এক্স। সবসময় কি স্থিতিশক্তি নির্দেশ স্থল থেকে কতটা উচ্চতা রয়েছে, তাহলে কী হবে এম জি এইচ মাইনাস এক্স। বোঝা গেল? তাহলে সিমিলারলি বি বিন্দুতে গতিশক্তি ক্যালকুলেট করব। গতিশক্তির ফর্মুলা কি, কে হাফ এম ভি স্কোয়ার। তাহলে খেয়াল করে এই ভির ভ্যালুটা বের করতে হবে, মানে বি বিন্দুতে এসে বস্তুটার বেগ কত হয়েছে বের করতে হবে। বি বিন্দুতে বস্তুটার এ থেকে বিতে আসার পর বস্তুটার বেগ কত হয়েছে আমাকে বের করতে হবে। এ বিন্দুতে বস্তুটার প্রাথমিক বেগ কত ছিল, ভালো করে খেয়াল করো। বস্তুটার প্রাথমিক বেগ কত ছিল, প্রাথমিক বেগ ইউ ছিল কত 0। বস্তুটা আস্তে আস্তে এ থেকে বিতে নিচে, এতে প্রাথমিক বেগ 0, বিতে আসার পর ধরো বেগ হয়েছে ভি, মানে বি বিন্দুতে অন্তিম বেগ ধরলাম, অন্তিম বেগ ভি, সেটা আমরা ক্যালকুলেট করব। বোঝা গেছে? মানে এই ভিটা আমরা ক্যালকুলেট করব। তাহলে আমরা কি ফর্মুলা জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা কি পড়ছে, অভিকর্ষের সঙ্গে পড়ছে, অভিকর্ষের প্রভাবে পড়ছে। তাহলে ফর্মুলা কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g, কতটা উচ্চতা নেমেছে দূরত্ব 2g এক্স, ইউর ভ্যালু 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2g এক্স। বোঝা গেছে কি করলাম? তাহলে ভি স্কোয়ারের ভ্যালু বেরিয়েছে 2g এক্স, পুট করে দাও হাফ এম ভি স্কোয়ার 2g এক্স, তাহলে কি আসছে দেখো এম জি এক্স। তাহলে বি বিন্দুতে গতিশক্তি পেলাম এম জি এক্স। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত পাবো, মোট শক্তি বি বিন্দুতে ইটা কত পাবো দেখো, এম জি এইচ মাইনাস এক্স প্লাস এম জি এক্স, এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স। তাহলে এটা করলে কি আছে দেখো এম জি এইচ। তাহলে এ বিন্দুতে এম জি এইচ বেরিয়েছে, বি বিন্দুতে এম জি এইচ বেরিয়েছে। লাস্ট কি ক্যালকুলেট করবো, সি বিন্দুতে আমরা ক্যালকুলেট করব। তাহলে সি বিন্দুতে ক্যালকুলেট করে দেখবো কি একই আসছে কিনা আমরা দেখার চেষ্টা করছি। তাহলে সি বিন্দুতে আস্তে আস্তে বস্তুটা ঠিক ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে, ভূমি স্পর্শ করলে কিন্তু নয়, ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে বস্তুটার স্থিতিশক্তি ক্যালকুলেট করতে হবে, বস্তুটার গতিশক্তি ক্যালকুলেট করতে হবে। ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে বস্তুটার সমস্ত শক্তি গতিশক্তিতে পরিণত হবে, কোনো স্থিতিশক্তি থাকবে না। তাহলে আমরা
সেই শক্তিটা কত হয় আমরা ক্যালকুলেট করছি। তাহলে সি বিন্দুতে স্থিতিশক্তি, দুটো শক্তি ক্যালকুলেট করব। তাহলে আমি কী বললাম, সমস্ত শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, কোনো স্থিতিশক্তি নেই। তাহলে সি বিন্দুতে গতিশক্তি ক্যালকুলেট করব। ই কে ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। তার মানে কি, আস্তে আস্তে এ থেকে বিতে এসছে, বি থেকে সিতে এসছে। তাহলে সি বিন্দুতে বেগটা হয়েছে ভি। বোঝা গেছে? আবার ফর্মুলা ফেলো। বস্তু যখন স্থির ছিল, প্রাথমিক বেগ ইউটা 0 ছিল। বস্তুটা যখন সি বিন্দুতে এসছে, তখন অন্তিম বেগ কত হয়েছে, ভি। সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে সিমিলারলি একই রকম ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g। উচ্চতাটা কত, এ থেকে সি পর্যন্ত উচ্চতা এইচ। তাহলে এইচ, ইউর ভ্যালুটা 0, তাহলে ইউ 0 প্লাস 2gh। তাহলে আসে কি 2gh। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। তাহলে গতিশক্তি কত হবে? গতিশক্তি দেখো, গতিশক্তি ই কে হাফ এম ভি স্কোয়ারটা পুট করো, 2gh। দেখো আসছে কি mgh। মোট শক্তি, তাহলে সি বিন্দুতে মোট শক্তি ই কে প্লাস ইপি। তাহলে দেখো এম জি এইচ প্লাস 0 mgh। তাহলে কি দেখলাম, এ বিন্দুতে mgh, বি বিন্দুতে mgh মোট শক্তি, সি বিন্দুতে মোট mgh। তাহলে প্রতিটা বিন্দুতে শক্তির পরিমাণ কি দেখলাম, ধ্রুবক থাকছে। তাহলে কি হচ্ছে, যান্ত্রিক শক্তি যে ধ্রুবক থাকছে সেটা আমরা প্রমাণ করে ফেললাম। যখন এই বস্তুটা মাটিতে স্পর্শ করে যাবে, তখন সেই শক্তিটা কিসে রূপান্তরিত হবে, শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে বা তোমার তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু ঠিক স্পর্শ করার আগের মুহূর্তে মোট শক্তি mgh থাকবে। যেই স্পর্শ করে গেল, সমস্ত শক্তিটা তোমার তাপ শক্তি বা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকতে হলে এরকম প্রতিটা বিন্দুতে না দেখে আমরা যে কোনো 3টি বিন্দুতে দেখিয়েছি। সেই বিন্দুতে দেখিয়েছি কি, এখানে মোট শক্তি mgh, বি বিন্দুতে মোট শক্তি mgh, ঠিক স্পর্শ করার আগের মুহূর্তে শক্তি পেয়েছে mgh। তাহলে প্রতিটা ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকছে। তোমরা যদি এটা লেখো ই এ, যদি লেখো এটা, যদি লেখো ই বি দিয়ে নাম দাও, এটা ই সি দিয়ে নাম দাও, তাহলে আমি অত বলতে পারবো ই এ, ই বি, ই সি, তার ভ্যালু পেয়েছি কি mgh। 3টে ক্ষেত্রে এই ভ্যালুটা ধ্রুবক থাকছে। তাহলে আমি বলতে পারছি কি, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তিটা ধ্রুবক থাকবে।